টাকা পয়সা মানেই কি শুধু হিসাব নিকাশ, অঙ্ক কষা, নাকি এর পেছনে আরও বড় কিছু আছে, মানে কোনো সাইকোলজি? চলুন আজ আমরা এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাই, দেখি কিভাবে আমাদের সাধারণ আচার আচরণই আসলে ঠিক করে দেয় আমাদের আর্থিক ভবিষ্যৎ। শুনতে কেমন অবিশ্বাস্য লাগছে তাই না? একজন সাধারণ দারোয়ান আর তার $৮০ লক্ষ সম্পদ কিভাবে সম্ভব? এই গল্পের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে টাকা ম্যানেজ করার এমন এক শিক্ষা যা আমাদের এতদিনের অনেক ধারণাকেই হয়তো পুরোপুরি বদলে দেবে। তো প্রথমে আমরা দুটো বিলকুল আলাদা জীবনের গল্প শুনব। একদিকে একজন তুখোড় জিনিয়াস আর অন্যদিকে ওই সাধারণ দারোয়ান। আর তাদের এই গল্পটা আমাদের চেনা জানা ধারণাকে এমনভাবে ঝাঁকুনি দেবে যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। ব্যাপারটা দেখুন কি অদ্ভুত একটা বৈপরীত্য। একদিকে রোনাল্ড রিড, একজন সামান্য দারোয়ান যার একটাই কৌশল ছিল ধৈর্য, বছরের পর বছর ধরে শুধু টাকা জমিয়ে গেছেন। আর অন্যদিকে রিচার্ড ফাসকোন, হার্ভার্ডের MBA, মস্ত বড় চাকরি, কিন্তু লাগাম ছাড়া লোভের কারণে একেবারে দেউলিয়া। ভাবা যায়, ডিগ্রি, অভিজ্ঞতা এত কিছু থাকার পরেও তাদের দুজনের ভাগ্য যেন ঠিক উল্টো পথে চলল। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? আসল ব্যাপারটা হলো টাকা পয়সার খেলাটা আসলে জ্ঞানের নয়, এটা আচরণের খেলা। এখানে ব্রেনের চেয়ে মনটা বেশি জরুরি। কোনো জটিল অঙ্ক বা ফর্মুলা না, শুধু সাধারণ ব্যবহার। একজন খুবই বুদ্ধিমান লোকও যদি নিজের আবেগকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে তার সর্বনাশ হতে পারে। আবার একজন খুবই সাধারণ মানুষ শুধু ঠিকঠাক আচরণের জোরেই কিন্তু বিশাল সম্পদ করে তুলতে পারেন। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? টাকার ব্যাপারে একজন এক রকম ভাবে কেন? মানে যেটা একজনের কাছে ভয়ঙ্কর ঝুঁকি, সেটাই আরেকজনের কাছে দারুণ সুযোগ বলে মনে হয় কেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের নিজেদের অভিজ্ঞতার মধ্যে। চলুন সেই রহস্যটাই একটু খুঁজে বের করি। একটু ভাবুন তো, আমরা সবাই যেন একটা করে আলাদা চশমা পরে আছি, আর সেই চশমাটা আর কিছুই না, আমাদের নিজেদের অভিজ্ঞতা। যেমন ধরুন, যে ছোটবেলায় অনেক অভাব দেখেছে, তার কাছে ঝুঁকি শব্দটার মানে একরকম, আর যে হয়তো বেশ সচ্ছল পরিবারে বড় হয়েছে, তার কাছে ঝুঁকি মানে একদমই অন্য কিছু। এই অভিজ্ঞতাগুলোই আমাদের মাথায় একটা আর্থিক বাস্তবতা তৈরি করে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমাদের সবার কাছেই নিজের বাস্তবতাটাকেই একমাত্র সত্যি বলে মনে হয়। আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা কি জানেন? আমাদের সারা জীবনের সব অভিজ্ঞতা, যা দিয়ে আমরা পুরো দুনিয়াকে বিচার করি, সেটা আসলে পৃথিবীতে যা যা ঘটেছে তার এই 0.0000001%-ও কম। ভাবুন একবার, এতটুকু অভিজ্ঞতা দিয়েই আমাদের সব বিশ্বাস তৈরি হয়ে যায়। তার মানে আমরা যা জানি তা আসলে একটা বিশাল সাগরের এক ফোঁটা পানির মতো। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একজনের জন্ম ১৯৫০ সালে। তিনি তার যৌবনে শেয়ার বাজারকে দেখেছেন প্রায় স্থির, মানে তেমন কোনো লাভ নেই। আবার আরেকজনের জন্ম ধরুন ১৯৭০ সালে। তিনি দেখেছেন শেয়ার বাজার প্রায় ১,০০০% বেড়েছে। শুধু জন্মানোর সময়ের কারণে এই দুজনের কাছে বিনিয়োগের মানেটাই কিন্তু আকাশ পাতাল আলাদা হয়ে যাবে। একেই তো বলে কপাল বা ভাগ্যের খেলা। আমাদের আচরণের বাইরেও কিন্তু দুটো অদৃশ্য শক্তি আছে যারা আমাদের আর্থিক জীবনটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। আর সে দুটো হলো ভাগ্য আর ঝুঁকি। আর এরা আসলে একই মুদ্রার দুই পিঠের মতো। চলুন এই ধাঁধাটা একটু সমাধান করার চেষ্টা করা যাক। বিল গেটসের কথাই ধরা যাক। তিনি এমন একটা স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন যেখানে সেই যুগে কম্পিউটার ছিল। এটা ছিল লাখে একটা ভাগ্যের ব্যাপার। কিন্তু তার পাশেই ছিলেন তারই বন্ধু কেন্ট ইভান্স, ঠিক বিল গেটসের মতোই প্রতিভাবান। কিন্তু হাই স্কুল শেষ করার আগেই একটা পর্বতারোহণের দুর্ঘটনায় তিনি মারা যান। এটা ছিল লাখে একটা ঝুঁকির ঘটনা। তাহলে দেখলেন তো, ভাগ্য আর ঝুঁকি আসলে একটাই শক্তি, শুধু কোন দিকে কাজ করছে সেটাই আসল। স্কট গ্যালোয়ের এই কথাটা কিন্তু ভাগ্য আর ঝুঁকির পুরো ব্যাপারটা দারুণভাবে বুঝিয়ে দেয়। কোনো কিছুই ততটা ভালো বা ততটা খারাপ নয় যতটা মনে হয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে কারোর সাফল্য বা ব্যর্থতাকে বিচার করার আগে আমাদের আরেকটু বিনয়ী হওয়া উচিত। তাহলে এত সব আলোচনার পর আসল কৌশলটা কি? লম্বা সময়ের জন্য সফল হওয়ার গোপন চাবিকাঠিটা কোথায়? উত্তরটা খুবই সহজ কিন্তু গভীর। ধনী হওয়ার থেকেও অনেক বেশি কঠিন আর অনেক বেশি জরুরি হল ধনী থাকা।
দেখুন, সম্পদ তৈরি করা আর সম্পদ ধরে রাখা এই দুটো কিন্তু একদম আলাদা খেলা। সম্পদ বানাতে হলে লাগে সাহস, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, কিন্তু একবার সম্পদ তৈরি হয়ে গেলে সেটাকে টিকিয়ে রাখার জন্য লাগে ঠিক তার উল্টো জিনিসটা, বিনয় আর তার সাথে কিছুটা ভয়। হ্যাঁ, ভয়, ভয় যা আপনাকে বেপরোয়া হয়ে সব নষ্ট করে ফেলতে দেবে না। ওয়ারেন বাফেটের কথা ভাবলেই আমাদের কি মনে হয়? একজন কিংবদন্তি বিনিয়োগকারী, তাই তো? অবশ্যই, কিন্তু তার আসল শক্তিটা কিন্তু অন্য জায়গায়। তিনি হলেন টিকে থাকার খেলার মাস্টার। তার সাফল্যের মূল রহস্য কোনো জটিল কৌশল নয়, তার আসল অস্ত্র হল সময়। শুধু এই তথ্যটা একবার দেখুন। ওয়ারেন বাফেটের মোট সম্পদের প্রায় 99.6% তৈরি হয়েছে তার 50 বছর বয়সের পরে, প্রায় সবকিছুই। এটাই হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের আসল ম্যাজিক। আর এই ম্যাজিকটা তখনই কাজ করে যখন কেউ হাল ছেড়ে দেয় না। লম্বা সময় ধরে শুধু মাঠে টিকে থাকাটাই হলো আসল খেলা। বাফেটের গল্পের ঠিক উল্টো পিঠে আছেন জেসি লিভারমোর। টাকা বানানোর ব্যাপারে তিনি ছিলেন এক কথায় জিনিয়াস। ভাবুন, 1929 সালে যখন শেয়ার বাজার ভেঙে পড়ছে, তখন তিনি আজকের হিসাবে $বিলিয়ন কামিয়েছিলেন। কিন্তু তিনি ধনী হওয়ার খেলাটা জিতলেও ধনী থাকার খেলাটায় খুব বাজেভাবে হেরে যান। একের পর এক বড় বাজি ধরতে গিয়ে তিনি সবকিছু হারান, আর তার জীবনের শেষটা হয়েছিল খুবই মর্মান্তিক। তাহলে সব আলোচনার শেষে এই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, আমাদের আর্থিক পরিকল্পনাগুলো কি শুধু তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য, নাকি লম্বা সময় ধরে, মানে আজীবন ধনী থাকার জন্য? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের পুরো আর্থিক জীবনটাকে নতুন একটা পথে নিয়ে যেতে পারে।